নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। কসবা কাণ্ড নিয়ে কিন্তু আমরা আছি এই মুহূর্তে, এবং আপনারাও, আমাদের সবার ফোকাস কিন্তু সেদিকে, কারণ সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বোধহয় আমরা দুঃস্বপ্ন কোনোদিন কল্পনা করতে পারিনি। একটি আইনের ছাত্রী, তারই কলেজে গণধর্ষিত হয়েছেন, অর্থাৎ গণধর্ষণ করা হয়েছে তার সঙ্গে। এবার সবথেকে বড় প্রশ্ন, যারা এই জঘন্য কাণ্ডর সঙ্গে জড়িয়ে আছে, যাদের নাম জড়িয়েছে, অর্থাৎ ম্যাঙ্গো, মনোজিৎ মিশ্র এবং তার অ্যাসোসিয়েটস যারা আছে, তারা টিএমসিপির সঙ্গে যুক্ত। এবং ব্যাকগ্রাউন্ডেও যদি আমরা চেক করি, আপনারা প্রত্যেকে জেনে গেছেন এতদিনে যে এই গুণধর মনোজিৎ মিশ্র কিন্তু নানান রকম কাজকর্ম করে এসছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। তা আমাদের প্রশ্ন, এই সাহস, এই স্পর্ধা, সে এতদিন ধরে এই কাজ করছে, অর্থাৎ সিন্ডিকেট চালাচ্ছে তার কলেজে। ভাবুন, ভর্তি সিন্ডিকেট, পয়সা নিয়ে ভর্তি একটি সরকারি কলেজে, কি করে সম্ভব? এর পেছনে কারা, কোথায় যাচ্ছে টাকা, কারা এতে ইনভলভ, এর মাথাকে, সব কিন্তু আমাদের জানা দরকার এবং আপনাদের জানানো দরকার এই অনুষ্ঠানে। এবং তার থেকে বড় প্রশ্ন, আমাদের বেশ কিছু পর্বে আপনারা কমেন্ট করেছেন যে দাদা, আপনারা বামফ্রন্টের সিপিআইএমের কোনো নেত্রীকে কেন আনছেন না, শুধুমাত্র বিজেপি কিংবা শাসক দল কিংবা অন্য কিছু ক্ষেত্রে আপনি তাদেরকে আনছেন। সত্যি কথা। তো সেই জন্য আমরা মনে করলাম যে আপনাদের এই গিয়ে এত মানুষজন আপনারা জানতে চেয়েছেন বামফ্রন্ট নেতাদের কি বক্তব্য, সিপিআইএম নেতাদের কি বক্তব্য। তার জন্য আজকের পর্বে আমরা একদম আপনাদের খুব পরিচিত মুখ সায়নদীপ মিত্র আমার বাঁদিকে বসে আছেন, সিপিএম নেতা, আপনাদের সামনে ট্রাইব টিভি স্টুডিওতে নীতি নির্ণয় না দুর্নীতির আজকের পর্বে। দাদা, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে এবং এই অনুষ্ঠানে। মানুষজন জিজ্ঞেস করছেন যে এই যে কসবা কাণ্ড নিয়ে যা যা হয়েছে এখনো পর্যন্ত, আমি আগে আপনার রিয়াকশন নেবো সায়নদীপ দা, তারপর পরবর্তী প্রশ্নে যাব। আমি বলছি, কাকের মাংস খায় না এটা জানতাম, কিন্তু তৃণমূল একটা বিরল প্রজাতির প্রাণী, তাই তৃণমূল ও নিজের দলের লোককেও ছাড়ে না। কসবায় যে নৃশংস ঘটনা ঘটেছে, এটা কসবা ল কলেজের ব্যাপার নয়, প্রতিটা কলেজে যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না, আর তৃণমূলের এই দালালগুলোর মৌরুসি পাট্টা, এরকম বহু কলেজে নানান ধরনের এই কীর্তিকলাপ, এগুলোর খোঁজ পাবেন, টের পাবেন। সবাই প্রকাশ্যে সাহস পাচ্ছে না বলতে। এখন তো জানা যাচ্ছে যে শুধুমাত্র এই কসবা ল কলেজে এই মনোজিৎ মিশ্র নাকি এই তৃণমূলের একটা চামচা, এর মাথায় সমস্ত নেতাদের হাত রয়েছে। তৃণমূলের সব নেতাদের প্রশ্রয় এ গণধর্ষণ করেছে। সেই কারণে এই আজকে এখন দেখতে পাচ্ছি একটা ঘটনায় সামনে এসছে, হাইলাইট হয়েছে, কিন্তু এর আগে যে নানান ধরনের কেচ্ছা, কেলেঙ্কারি এবং একটা পর্ন সিন্ডিকেট চালাতো, আমি বলছি যে তৃণমূলের নেতাদের একটা অংশ, তারা ক্ষমতার অলিন্দে থাকা এক একজন পোটেনশিয়াল রেপিস্ট প্রমাণ হয়ে গেল আরেকবার। এর আগে অনুব্রত মণ্ডল পুলিশের মা তার স্ত্রীকে নিয়ে যে ভাষায় যেভাবে রেপ থ্রেট দিয়েছে, আর এই মনোজিৎ মিশ্র যে কাণ্ড ঘটিয়েছে, আপনি তৃণমূলে কোনো সংস্কৃতির পার্থক্য করতে পারেন? এরপরেও আজকে জানলাম যে এই একটা দুর্বৃত্ত, কুলাঙ্গার, বেহায়া, নির্লজ্জ, তাকে বাঁচাবার জন্য তৃণমূলপন্থী আইনজীবীরা নাকি আলিপুর আদালতে এর পক্ষে হয়ে সওয়াল করেছে। এর থেকে আপনি তৃণমূলের চরিত্রটা ধরে নেবেন। আর মহিলাদের সম্পর্কে একসময় তাপস পাল বলেছে, তারপর অনুব্রত মণ্ডল, আর এই মনোজিৎ মিশ্র, পাড়ায় পাড়ায় তৃণমূলের এই নেতাগুলো হলো মনোজিৎ মিশ্র। সেই এই মনোজিৎ মিশ্রর মতন নেতা, অনুব্রত মণ্ডলের মতন নেতাদের মহিলাদের সম্পর্কে মনোভাবটা মানে ওভারঅল তৃণমূল কংগ্রেসের মহিলাদের সম্পর্কে মনোভাবটা এই সব ঘটনা থেকে স্পষ্ট জানা যায়। বেশ, সায়নদীপ দা, 34 বছর পর কিন্তু 2011-এ আপনাদেরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষ আস্থা রেখেছিল, প্রচুর ভোট দিয়েছিল। তারপর যত দিন গেছে, আজকে 2025-এ দাঁড়িয়ে আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন, এই তৃণমূলকে আর যে তৃণমূল সরিয়েছিল আপনাদেরকে কিভাবে অ্যানালাইজ করবেন? ধরুন, সেই তৃণমূল এই তৃণমূল কোনো পার্থক্য নেই, কিন্তু সেই তৃণমূল যে কনস্পিরেসিটা করেছিল, তখন বলেছিল না, লাল হাটাও বাংলা বাঁচাও, অনেককে এক করেছিল, শুধুমাত্র বদলা নয় বদল চাই, ওইসব তো ছেড়ে দিন, দেশের অভ্যন্তরে বাংলার মেয়েকেই তার পরিণতি কসবার ওই কাণ্ডে আমরা দেখছি।
কিন্তু লাল হাটাও, দেশ বাঁচাও, বাংলা বাঁচাও, লাল হটেছে কিন্তু বাংলা বাঁচেনি, আরও অধঃপতনের জায়গায় বাংলা গেছে। তৃণমূলের ব্যাপার নয়, তৃণমূল নেত্রী এখানে খুব বড় ব্যাপার নয়, এর পিছনে আন্তর্জাতিক চক্র আছে, এর পিছনে ভারতীয় চক্র রয়েছে, যে বামপন্থীদের কি করে দুর্বল করা যায়, নিকেশ করা যায়। পুরুলিয়ার অস্ত্রবর্ষণ মামলা মাথায় রাখতে হবে। মার্কিন বিদেশ সচিব একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমেরিকার বিদেশ সচিব দেখা করতে এসেছিল, এমনি এমনি ব্যাপার নয়। বাংলাদেশের কিছু লোক যারা আজকে এই 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 বিভিন্ন যে উত্তেজনা তার পিছনে রয়েছে, তারা যখন তৃণমূল নেত্রী শপথ গ্রহণ করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিল, এটা বিদেশি চক্র বললাম। আর দেশে এই শুভেন্দু অধিকারী লিঙ্কম্যান হিসাবে মাওবাদীদের সঙ্গে এক করেছে। মাও, বাম, অতি বাম, দক্ষিণপন্থী, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সবাই এক হয়েছিল সেই সময় বামপন্থীদের নিকেশ করার জন্য। কারণ এই সমস্ত ধান্দাবাজ, বেশিরভাগ এই বিজেপি, তৃণমূলের মতন ধান্দাবাজ রাজনৈতিক দলের বিরুদ্ধে বামপন্থীর একটা প্রধান বিপদ, বামপন্থীর একটা বড় প্রতিবন্ধকতা। তাই বামমুক্ত পশ্চিমবাংলা, বামমুক্ত ভারত গড়তে হবে। সেই কারণে তৃণমূল নেত্রীকে সামনে রেখে এই সব রামধনু রং এক হয়েছিল। তারপর বামপন্থীরা হটেছে, এখন পশ্চিমবাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে বামমুক্ত পশ্চিমবাংলার চেহারা কি হওয়ার হয়েছে। বেশ, আমরা আপনি এখানে আসার আগে সন্দীপ দা, আপনাদের দলে যারা এসছেন তারা বলেছিলেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিং আছে সেটা নিয়ে আমরা, বিজেপি যারা মুখপাত্র এসছেন আমাদের এই চ্যানেলে, তাদেরকেও আমাদের এই প্রোগ্রামে জিজ্ঞেস করেছিলাম। তারা বলছেন শূন্য থেকে নিচে তো আর নামা যায় না, তাহলে বাম ফ্রন্টে যারা এই কথা বলছেন সেটিংয়ের কথা, তারা বেহায়া, দোকান কাটা, লজ্জা নেই। আমি বলছি যে কারা দোকান কাটা, লজ্জা নেই, বেহায়া, সেটা নতুন করে বলার কিছু হয় না। বামপন্থীরা আমরা শূন্য হতে পারি, প্রমাণিত, বিধানসভায় অন্তত শূন্য, কিন্তু আমরা চোর নই, আমরা ধর্ষক নই। তৃণমূলের মধ্যেও ধর্ষক চোর আছে, আর বিজেপির মধ্যেও ধর্ষক চোর আছে, তো প্রতিদিন প্রমাণিত। আমি বলছি যে সেটিংটা একটা পুরনো স্লোগান হয়ে গেছে। আরএসএস এর নেতৃত্বেই তৃণমূল তৈরি হয়েছে। এর আগের পার্টে আমি এটা বললাম যে কিষেনজি, শুভেন্দু অধিকারী, রাজনাথ সিং, মমতা ব্যানার্জি, এই যে সব একসাথে হয়েছিল বামমুক্ত ভারত পশ্চিমবাংলা গড়বার জন্য, সিপিআইএম মুক্ত, লাল ঝান্ডা মুক্ত পশ্চিমবাংলা গড়বার জন্য। আপনার মনে হয় যে এটা পুরনো হঠাৎ করে সেই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে? এমনি গুজরাট দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন, এমনি অটল বিহারী বাজপেয়ীকে মুখ্যমন্ত্রী মালপোয়া খাইছিলেন, এমনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় দীর্ঘদিন ধরে ছিলেন। প্রথম তৃণমূল বিজেপি একসাথে ভোটে লড়ে পশ্চিমবাংলায় বামপন্থীদের দুর্বল করবার চেষ্টা করেছে 98-99 সালে। একাধিকবার মুখ্যমন্ত্রী বিজেপি মন্ত্রিসভার সদস্য ছিলেন, এমনকি দপ্তরবিহীন মন্ত্রীও, চেয়ার টেবিল ছিল না, তারপরেও গিয়ে মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। এখন বিজেপি নেতারা এখন ধোয়া তুলসী পাতা সাজবে, তৃণমূলের এই পাপের দায় তারা নিতে চাইবে না। তৃণমূলের সৃষ্টিকর্তাই হলো বিজেপি, এবং বিজেপি এবং তৃণমূল বোঝাপড়া করেই গোটা পশ্চিমবাংলার রাজনৈতিক মেরুকরণটা বজায় রাখতে চায়, যাতে কোনোভাবে বাম, কংগ্রেস, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি পশ্চিমবাংলায় মাথা তুলতে না পারে। এর জন্য আমি বললাম একটা বিরাট আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, আমাদের দেশের মধ্যে যারা রয়েছে তাদের চক্রান্ত রয়েছে। তারই রিফ্লেকশন হলো তৃণমূল বিজেপির এই বোঝাপড়া, সেটিং, গটাপ, যাই বলুন, সাজানো নাটক। বেশ, আমি যদি ধরেও নিই সন্দীপ দা আপনি যেটা বলছেন, সেক্ষেত্রে এই যে ধরুন আরজিকর ক্ষেত্রে প্রচুর মানুষজন রাস্তায় নেমেছেন, বাম, অতি বাম, এবং এই কসবা কাণ্ডেও কিন্তু আমরা দেখেছি রাস্তায় মানুষজনকে নামতে। মানুষজন, আপনারা যে ন্যারেটিভ মানুষজনের সামনে দিচ্ছেন, প্রতিটা নির্বাচন হোক, উপনির্বাচন হোক, পেনিট্রেট করতে পারছে না, মানুষ বিশ্বাস করতে পারছে না। কেন? 34 বছরে বিজেপি বলে কোনো বস্তুর অস্তিত্ব ছিল না। বেশ, তাহলে বিজেপি মানে একটা ফসিলস হয়ে যাওয়া বা মিউজিয়ামে থাকার মতন কি অর্গানাইজেশন না, সেই বিজেপিতে ফিরেছে। 34 বছর তৃণমূল গোহারা হেরেছে বারবার, তা বলে কি তৃণমূল বাতিল হয়ে গেছে? তৃণমূল আবার ব্যাক করেছে। এক একটা সামান্য সময় কিছু এরকম সিচুয়েশন, পরিস্থিতি থাকে, এমন একটা বলয় তৈরি করে দেওয়া হয় যে কিছুতেই মানুষকে সেই বলয়টা যাতে ভাঙতে না পারে তার মতন একটা পরিবেশ তৈরি করে। কিন্তু দাদা, যত সময় যাচ্ছে তত তো দুর্বল হচ্ছে বামফ্রন্ট। আপনি দেখুন 2016 সালের পর, প্রথম কথা আমি একটা অঙ্ক বলি যে আপনি এর আগে বলছিলেন তৃণমূল বিজেপির সেটিং, 2016 সালে বাম কংগ্রেসের জোট,
তারা কার্যত আবার রাজ্য শাসনে, রাজ্য ক্ষমতায়, রাজ্যের পরিচালন ক্ষমতায় চলে আসার সুযোগ হয়েছিল। বিজেপি যদি 2014 বিজেপির যে ভোটটা বেড়েছিল পশ্চিমবাংলায়, 2017 এক ধাক্কায় সেই ভোটটা কমে গেল, কারণ আরএসএস এর প্ল্যানিংয়ে বিজেপির এই ভোটটা তৃণমূলে শিফট করিয়ে দিয়ে বাম কংগ্রেসের গভর্নমেন্টটাকে ওরা ঠেকিয়ে দিয়েছিল, আটকে দিয়েছিল। কিন্তু 2021 পর্যন্ত ঠিকই আমাদের ইরোশন ঘটেছে, কিন্তু আফটার 2021 এবং লাস্ট কালীগঞ্জের ভোটের আপনি যদি হিসাব দেন, বামপন্থীদের ভোট বাড়ছে, বিজেপির ভোট গ্র্যাজুয়ালি কমছে। কিন্তু একদিন আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যে কথাটা বললেন বামফ্রন্টের ভোট বাড়ছে, কিন্তু যেখানে হিন্দু অধ্যুষিত বুথ কালীগঞ্জ উপনির্বাচনে আউট অফ 109 যা তথ্য আছে, 107+ বুথে কিন্তু বিজেপি লিড করেছে। আমি আবারও বলছি, এই হিন্দু অধ্যুষিত বুথে এবারও অনেকগুলো জায়গায় লিড না করলেও বামপন্থীদের ভোট বেড়েছে। 2024 যে লোকসভা ইলেকশন হয়েছিল তার থেকেও ভোট বেড়েছে। এক্ষুনি আপনাকে আমি তথ্য দিয়ে, অঙ্ক দিয়ে বলে দিতে পারি, এক্স্যাক্ট আমার এক্ষুনি সংখ্যাটা মনে করতে পারবো না, আবুল তাবুল বলে কোনো লাভ নেই। কিন্তু আপনি কালীগঞ্জের ভোটে দেখুন যে বিজেপির ভোট কিন্তু 2024 তুলনায় কমলো, বাম কংগ্রেসের ভোট কিন্তু 2024 তুলনায় বাড়লো। এবং আপনি এই কোন পরিস্থিতির মধ্যে বাড়ছে, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে এখন পাল্টি খেয়ে বিজেপির নেতা হয়েছে, তিনি গিয়ে বলে এলেন যে 57% যা সংখ্যালঘু ভোট আছে এটা নাকি সব তৃণমূলে যাবে, উনি দায়িত্ব নিলেন। আবার ফিরহাদ হাকিম তিনি আবার বললেন 44-45% যা হিন্দু ভোট আছে সেটা গোটাটাই নাকি বিজেপিতে যাবে। মানে দুজনে দায়িত্ব নিয়ে নিল। এই মেরুকরণ বায়ানারির মধ্যে দাঁড়িয়েও আমরা 2021 তুলনায় এই 2025 বাই ইলেকশনে, বিধানসভা ইলেকশনে আমাদের ভোট বাড়াতে সক্ষম হলাম। কখন? সাধারণভাবে বাই ইলেকশনে শাসক তার পক্ষেই অনেকটা বেশি রায় যায়, আর এখানে সাজানো বিরোধী বিজেপি, তার বিরুদ্ধেই গোটা ভোটটা কনসলিডেট হওয়ার কথা, কিন্তু মানুষ কিন্তু সেই কনসলিডেশনে গেল না। এবং গেল না বলেই শুধু বাম কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে একটা পরিবারের বাচ্চা মেয়েকে গলায় বোমা মেরে খুন করে দেওয়া হলো। এর থেকেও শুধুমাত্র সব কিছু ম্যাথামেটিক্স নয়, এর সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, ভোটে অনেক কিছু যুক্ত আছে। এমনি ওই একটা বাম পরিবারের সমর্থক বলে তার একটা বাচ্চা 9 বছরের মেয়েকে গলায় বোমা মেরে দামান্নাকে খুন করা হয় না, তার পিছনে অন্য উদ্দেশ্য আছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাম কংগ্রেস ওখানে একটা সিরিয়াস ফ্যাক্টর হিসেবে উঠে আসছে। আগামী নির্বাচনে কি তাহলে কংগ্রেসের সঙ্গে আপনারা থাকবেন? আমাদের পার্টির, আমরা তো তৃণমূলের মতন ধান্দাবাজ নয়, কখনো ইধার কামাল উধার, আজকে এই দলে আছি কালকে ওই দলে আছি, বিজেপির সঙ্গে বোঝাপড়া করছি, আবার গোয়া, মেঘালয়, ত্রিপুরায় গিয়ে অন্যান্য কংগ্রেস বা অন্যান্য দলকে হারাবার জন্য বিজেপিকে সাপোর্ট করছি। আমাদের একটা পার্টির নির্দিষ্ট লাইন আছে, আমাদের পার্টি কংগ্রেস হয়, সেখানে বোঝাপড়া হয়। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমস্ত শক্তিকে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে আর পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপিকে বিরুদ্ধে এক করাটাই আমাদের রাজনৈতিক দায়িত্ব, কর্তব্য। বা কংগ্রেসকে আমরা মনে করি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই দায়িত্ব থেকেই আমরা সবাইকে এক নিয়ে লড়বো। তারপর ভোটে কি সিট আন্ডারস্ট্যান্ডিং হবে না বোঝাপড়া হবে সেটা ভোটের সময় দেখা যাবে। শান্তদীপ ভাই, এই যে বিজেপি প্রধান বিরোধী দল রাজ্যে, তারা হিন্দুত্ব ন্যারেটিভ বঙ্গবাসী বোধহয় মোস্ট প্রবাবলি কোনোদিন এই ভোট হিন্দু মুসলমানে কোনোদিন দেখেনি। উন্নয়নও দেখেছে, আরও অন্যান্য ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে দেখেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বিজেপির ন্যারেটিভ, প্রথমে এই প্রশ্নটা আপনাকে করবো আমি, যে এই যে হিন্দুত্ব 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 হিন্দু হলে বিজেপিকে ভোট দাও, কিভাবে দেখছেন? বলছি, হিন্দুত্বের ন্যারেটিভের আসলে ওর আসল ন্যারেটিভ হলো আম্বানি আদানির দালালি করা, গোটা দেশের কর্পোরেটের হাতে আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া, বেচে দেওয়া, দেশটাকে তুলে দেওয়া এই কর্পোরেটদের হাতে, এবং সেইটা যাতে জনমানসে কোনো ক্ষোভের সঞ্চার তৈরি না করতে পারে, তার সামনে একটা এই ধর্মের মোড়কে রাজনীতিকে মিলিয়ে একটা একাকার কাণ্ড। কিন্তু মাথায় রাখতে হবে, পশ্চিমবাংলা ছেড়ে দিন, পশ্চিমবাংলার মানুষ অনেক রাজনৈতিক সচেতন, পশ্চিমবাংলার মানুষ ওই হিন্দুত্বের ন্যারেটিভে পা দিয়ে নির্বাচনের রাজনীতিতে যাবে না। নানান কারণে বিজেপি বিরোধী দল হিসাবে উঠে এসছে, আমাদের কিছুটা দুর্বলতা আছে, আমরা স্বীকার করছি, আমরা সেই ভূমিকা পালন করতে পারছি না। কিন্তু বিজেপি যে আজকে বিজেপি বিরোধী নয়, বিজেপি যে একটা সাজানো বিরোধী, সেটাও মানুষের অভিজ্ঞতায় এসছে। 77টা সিট দিয়েছিল তৃণমূল বিরোধী লড়াই করার জন্য, সেটা 65-তে নেমে এসছে। আপনি যে সাজানো বিরোধী বললেন, 77টা তো মানুষই ভোট, আমি বলছি তো সেই মানুষ তো ভরসা করেছিল, কিন্তু মানুষের অভিজ্ঞতায় বিরোধী ভেবেছিল, মানুষের দোষ নয়। কিন্তু বিজেপি যে আসলে সাজানো বিরোধী, 77 থেকে 65টা এমএলএ নেমে এসছে,
এবং ধারাবাহিকভাবে সেই এমএলএরা লাইন দিয়ে চলে যাচ্ছে। এখন বিজেপির অরিজিনাল নেতা কাউকে খুঁজে পাওয়া যায় না, তৃণমূল থেকে পাল্টি খাওয়া। আপনার দলের তো অনেকে তৃণমূলে গেছে, কিন্তু তারা কেউ সিপিএম এর বড় নেতা হয়ে আসেনি। সিপিএম এর বড় নেতা কেউ তৃণমূলে যেতে পারেনি। যাদেরকে আমরা প্রত্যেকে দেখবেন যে ঘটনা আপনি বললেন, কথার মাঝখানে কথা আছে, যাদেরকে পার্টি আমরা বার করে দিচ্ছি তারা হয় তৃণমূল নয় বিজেপিতে গেছে, কিন্তু আমাদের পার্টির বড় নেতা এমনি চলে গেছে, এসব ব্যাপার নেই। যখন বুঝেছে যে সিপিএম এ তাদের জায়গা নেই, বাম রাজনীতিতে তাদের জায়গা নেই, তখন তাদেরকে আমরা চেটে ফেলেছি। তখন তারা ওইখানে গিয়ে যা হয় জঞ্জাল ফেলে দিলে আবর্জনা স্তূপে গিয়ে জমা হয়। কিন্তু আমার কথা হলো যে আমি যে কথাটা মানে কথার মধ্যে চলে গেল, আপনি বলছেন এই হিন্দুত্বের পলিটিক্স ওয়েস্ট বেঙ্গলে চলবে না, উত্তরপ্রদেশেও তো চললো না। রাম মন্দির 2024-এর সবচেয়ে বড় পলিটিক্যাল এজেন্ডা ছিল বিজেপির, সেই উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়লো। এমনকি এই অযোধ্যা, যেটা ফৈজাবাদ ডিভিশনের 5টা লোকসভা সিটেই বিজেপি গোহারা হেরেছে। অত সহজ নয়, মানুষকে অত বোকা বানাবার বা ভাবার কোনো কারণ নেই। মানুষ বোকা বানাবে তৃণমূল বিজেপিকে, সময় আসবে। আমি বলছি আমাদের দুর্বলতার একটা বড় কারণ হলো 2011 সালের পর যে হামলা, যে আক্রমণ, যে মিথ্যে মামলা, পুলিশকে দিয়ে যেভাবে হেনস্থা, আমাদের গোটা পার্টি অফিসগুলো জ্বালিয়ে দেওয়া, প্রাথমিক ওই ধাক্কাটা সামলাবার ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়েছিল। কিন্তু এখন পাল্টা কিন্তু প্রতিরোধের রাস্তায় মানুষ হাঁটছে এবং মানুষ বামপন্থীদের ওপর আবার কিন্তু ভরসা করবার জায়গায় যাচ্ছে। আমি আবারও বলছি, বিরোধী হিসাবে বিজেপিকে যেটা বুঝেছে যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, একই গোডাউনের প্রোডাক্ট আলাদা আলাদা দোকানে বিক্রি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা আবার নিজেদের কিছুটা গুছিয়ে তুলে আমরা মানে আমাদের যে বিরোধী হিসাবে যে দায়িত্ব, মানুষের ভরসা মর্যাদার হিসাবে গড়ে তোলা, সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি। সান্নিধ্য, এবার যে প্রশ্নটা করবো আপনাকে কিন্তু একদম একটু ভেবে উত্তর দিতে হবে। তৃণমূলের যারা এখানে এসছেন, তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে যারা এসছেন এখানে, প্রাক্তন মুখপাত্র, তারা বলছেন যে সিপিএম, বামফ্রন্ট বিজেপির বি টিম। আবার বিজেপির মুখপাত্র যারা এসছেন তারা বলছেন যে আপনারা বামফ্রন্ট তৃণমূলের বি টিম। কোনটা বলুন তো? এটা আমি ওটা তৃণমূল বিজেপি তারা তাদের উত্তর দিতে পারবে। আমরা সিপিএমই আছি, এমন কোনো কাজ করতে হয়নি আমাদের। আমি বললাম যে তৃণমূলের সঙ্গে জোট করে, বিজেপির সঙ্গে জোট করে আমাদের ভোটে লড়তে হয়নি, আমরা বিজেপির মন্ত্রিসভায় গিয়ে মন্ত্রী হতে হয়নি, এমনকি চেয়ার টেবিল দেয়নি তারপরেও গিয়ে মন্ত্রী হওয়ার জন্য লালায়িত আমাদের হতে হয়নি। বরঞ্চ আমরা ইউপিএ 1 গভর্নমেন্টে বাইরে থেকে সমর্থন করেছিলাম, মন্ত্রিত্বের অফার দেওয়া সত্ত্বেও আমাদের আসেনি। তৃণমূল আর বিজেপি দুটো বেহায়া দোকান কাটা দল, সেগুলো আমাদের সম্পর্কে অ্যানালিসিস করার বেশি প্রয়োজন নেই, ওরা ওদের নিজেদের অ্যানালিসিস করুন। এবং মানুষের অভিজ্ঞতায় মানুষ এখন বুঝতে পারছে। আমরা একসময় তো স্লোগান দিয়েছিলাম যে সেটিং, এখন জনগণের স্লোগান হলো সেটিং। সে আরজি করে সিবিআইয়ের তদন্ত থেকে শুরু করে আরও নানান ঘটনা। কেন সিবিআই এই দুর্নীতির মামলায়, কেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি দুর্নীতির মামলায় জনৈক অভিষেক ব্যানার্জি লিখতে বাধ্য হয়, কেন খালি চুনোপুটিদের নিয়ে টানাটানি হয়, রাঘব বোয়ালদের অ্যারেস্ট করতে পারে না, এঘাট ওঘাট করে কালীঘাট পর্যন্ত যেতে পারে না। মানুষকে অন্তত তৃণমূল বিজেপির থেকে বামপন্থীদের সার্টিফিকেট নিতে হবে না। তৃণমূল বিজেপি যে কি চরিত্রের কি জিনিস, সেটা পশ্চিমবাংলার মানুষের এখন অভিজ্ঞতা এসে গেছে। ওরাও যত কম সার্টিফিকেট দেয় তত আমরা ভালো থাকবো। বেশ, সন্দীপ দা, এই এত যে দুর্নীতির অভিযোগ তৃণমূলের শাসকের বিরুদ্ধে, এরপরও লক্ষ্মীর ভাণ্ডার, মহিলা ভোট, আমি আসি মহিলা ভোট প্রসঙ্গে। প্রথমে মহিলারাও কিন্তু যা ঘটনা ঘটেছে, যা ঘটনা ঘটছে, আমরা প্রার্থনা করব, চাইবো আর যেন এরকম ঘটনা না ঘটে, কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে ভরসা মহিলাদের কিন্তু অটুট দেখা যায়। এটা একটা বড্ড বেশি আপনারা সরলীকরণ করে দেন মিডিয়ার আপনারা যারা রয়েছেন, যে মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার, তার মানেই সমস্ত ভোট তৃণমূল পেয়ে যাচ্ছে। কিন্তু রিসেন্ট বিভিন্ন সার্ভে, বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা যেসব সার্ভে করেছে, তাতে দেখা যাচ্ছে হ্যাঁ মহিলা ভোটের একটা অংশ পাচ্ছে, কিন্তু অত ঢেলে সমস্ত মহিলারা তৃণমূলকে সমর্থন করছে এরকম ভাবার কোনো কারণ নেই। ব্যাপারটা অত সরলীকরণ না। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই ধরনের প্রজেক্ট আমরাও মনে করি যে একটা গভর্নমেন্ট যে মানুষের প্রয়োজন, নিডস, সেই পারপাসটা সার্ভ করাটাই গভর্নমেন্টের কাজ। খেলা মেলা তোলা, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, সরকারি টাকা চুরি করা, এটা গভর্নমেন্টের কাজ নয়। মানুষের প্রায়োরিটি অনুযায়ী মানুষের হাতে সেই টাকাটা পৌঁছে দেওয়া, সেইটাই মানুষের মানে গভর্নমেন্টের দায়িত্ব। এতে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করা হয়,
বামপন্থীরা কেরালায় গভর্নমেন্ট, এখানে আপনি 1500 2000 কথা বলছেন, আমরা কেরালায় বামপন্থীরা গভর্নমেন্ট চালায়, এক একজন মহিলা মাসে 10,000 টাকা রোজগার করার ব্যবস্থা করে দিচ্ছে কেরালার গভর্নমেন্ট। এইটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কাছে এটা হলো অধিকার। আর তৃণমূল বা বিজেপির মতন দক্ষিণপন্থী দলগুলোকে এটাকে বলে এন্টাইটেলমেন্ট, মানে এর কারণে আমি তোমাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিই, আমার মিছিলে আসতে হবে, আমার পার্টি অফিসে আসতে হবে, এবং তার পরিণতি কি হয়, শেখ শাহজাহানরা রাত 12টায় রাত্রিবেলা পিঠে বানাতে ডাকে। কিন্তু মহিলারা যে সব এই কারণেই তৃণমূলের সমর্থক হয়ে গেছে, ভোট দিচ্ছেন, এতটা সরলীকরণ করার কারণ নেই। আর সাম্প্রতিক যে অভিজ্ঞতা, এই যে কি বলে আরজি করের ঘটনা, তিলোত্তমার ঘটনা, সবচেয়ে বেশি মুখরিত কারা ছিল প্রতিবাদে, রাত জেগেছে কারা, কারা এই লড়াইগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, সবটাই মহিলারা। এর থেকেও কিছু কিন্তু আমার মনে হয় সিদ্ধান্তে পৌঁছানো যাওয়া উচিত, সরলীকরণ করে সব ভোট মহিলা তৃণমূলে চলে যাচ্ছে এবং তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দায়ী বা লক্ষ্মীর ভাণ্ডারকরণ, এতটা সরলীকরণ করা না। এটা থিওরিটিক্যালি মানে অঙ্কের হিসাবেও বলা হচ্ছে এবং বাস্তবের ক্ষেত্রেও কিন্তু এই চেহারাটা ফুটে উঠছে। বেশ, আমি তো পরবর্তী যে প্রশ্ন করব, ভোট আমাদের 294টা টোটাল সিট বিধানসভায়, তার মধ্যে 220টা হিন্দু অধ্যুষিত অ্যাপ্রক্সিমেটলি, বাদ বাকিটা সংখ্যালঘু। অনেকেই বলতে শুরু করেছেন এই 220টার মধ্যেই কিন্তু ডিসিশন হবে। কেন? সংখ্যালঘু ভোট কিন্তু সবটাই তৃণমূলের দিকে। বলুন। তামান্না সংখ্যালঘু পরিবারের সন্তান, সাবিনা ইয়াসমিন ওর বাবা ওর মা সংখ্যালঘু, আমি এই জন্য প্রশ্নটা আপনাকে করলাম। ওই যে আমি জানি তো, আমাকে উপকার করে দিলেন। ওর বাবা হোসেন সাহেব, তিনিও সংখ্যালঘু পরিবারের সন্তান, পরিযায়ী শ্রমিক, উড়িষ্যায় কাজ করতে যায়। শুধু তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে বলে একজন পরিযায়ী শ্রমিকের একটা যাওয়া আসা, তার একটা কাজের দিন নষ্ট, তারপরেও কিন্তু তিনি বাড়ি এসে জোর করে ভোট দিয়েছিলেন। সেই ভোট দেওয়ার মাসুলটা তাকে কী করে দিতে হলো দিলেন, একটাই সন্তান, তার আগের 3টে সন্তান তাদের অকাল প্রয়াণ ঘটেছে বাচ্চা শিশু অবস্থায়, তার মেয়েকে গলায় বোমা মেরে খুন করে দেওয়া হলো। এবং এই একটা মায়ের কাছে একটা মেয়ের লাশ কিনতে গেছিল তৃণমূলের এক বিধায়ক। কতটা নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা হলে তৃণমূল এই কাজ করতে পারে। কিন্তু গালে দুটো থাপ্পড় তো মেরেছে, যে ওই আর বাঙালি উন্নাসিকতাকেও নাড়িয়ে দিয়েছে, যে এমএলএ এমপি গরু ছাগল এগুলো কেনা বেচা হয়, কিন্তু বামপন্থার সমর্থক, আদর্শের প্রতি সমর্থন থাকা একটা গরিব প্রান্তিক সংখ্যালঘু পরিবারের মা, তিনি কিন্তু তার কাছে কম্প্রোমাইজ করেনি। আনিস খানের বাবাকে কিন্তু এখনো পর্যন্ত ম্যানেজ করা যায়নি, চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এবং ইনসাফের দাবিতে লড়ছে। মহিদুল ইসলাম মিদ্দা কিন্তু এই তৃণমূলের পুলিশের হাতে খুন হয়েছে। লাস্ট 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা লুটেরা ছাপ্পার মানে ভোট লুটেরাদের বিরুদ্ধে যে মানুষগুলো প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তার জন্য যে খুন হতে হয়েছে, তাদের নামের তালিকা দেখুন, সব সংখ্যালঘু মানুষ। এই যে গতকাল আমি ছিলাম জলপাইগুড়িতে, সেখানে ধূপগুড়ির একটা সমবায় নির্বাচনে বামপন্থীরা জিতেছে, সংখ্যালঘু অধিষ্ঠিত গ্রাম। সরলীকরণ করতে যাবেন না, সংখ্যালঘু মানুষ নাকি সব তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে, অত সস্তার ব্যাপার নয়। ওয়াক অফ নিয়ে যা বিজেপি করেছে, বিজেপির দালালি করেছে এই তৃণমূল কংগ্রেস। এমন একটা রাজনৈতিক দল, কথা মুখে বলবে বিজেপির বিরোধিতা করব, কিন্তু নিজেদের পতাকা আইডেন্টিটি নিয়ে এই ওয়াক অফের কোনো বিরোধিতা এই তৃণমূল করেনি। উল্টে মুখ্যমন্ত্রী কি বলেন, দিল্লিতে গিয়ে করুন, এটা কেন্দ্রীয় আইন, সেটা নাকি দিল্লিতে গিয়ে মুভমেন্ট করতে হবে। সংখ্যালঘু মানুষ এবার মুখোশটা খুলে ফেলছে। অনেকদিন বিজেপির জুজু দেখিয়ে এই সংখ্যালঘু ভোটকে এক রাখার চেষ্টা করেছিল, কিন্তু সংখ্যালঘু মানুষের অভিজ্ঞতা এই বকটুই, সংখ্যালঘু মানুষের অভিজ্ঞতায় আমি বললাম এই তামান্নার ঘটনা, বাবুল সুপ্রিয় আসানসোলের ইমামের ছেলের মৃত্যুর ঘটনার সঙ্গে অভিযুক্ত, দাঙ্গাবাদী ছিল, সে এখন তৃণমূলের নেতা। সংখ্যালঘু মানুষ সব দেখছে কিন্তু। বেশ, সন্দীপদা, আমরা একদম শেষ দিকে শেষ প্রশ্ন করব। 2026-এ কংগ্রেসের সঙ্গে যদি আপনারা জোটে যান, এবং এই তৃণমূল যখন প্রথম 2011-এর ক্ষমতায় আসে, তখন বলেছিল এই সিপিএম আর নয়, এই সিপিএম আর নয়, স্লোগান ছিল। আপনারা কি ভাবছেন, এই তৃণমূল আর নয়? তৃণমূল মুক্ত, বিজেপি মুক্ত পশ্চিমবাংলা তৈরি করুন। এই কয়েকদিন আগে দেখলাম জগন্নাথ দেবের দড়ি নিয়ে রাজনীতির দড়ি টানাটানি হলো, ধর্মীয় আচার অনুষ্ঠান, ওনার রাজনীতির দড়ি টানাটানি হচ্ছে। ওরা তো রাজনীতির দড়ি টানাটানি করছে, কিন্তু জনগণ স্লোগান দিচ্ছে দড়ি ধরে মারো টান, তৃণমূল বিজেপির রাজা রানী খান দান জমি জমা 2024-এ সব চৌপাট করে দেওয়ার ব্যবস্থা হবে। কালীগঞ্জ একটা ইঙ্গিত দিয়েছে, 2026-এ কালীগঞ্জ একটা ইঙ্গিত দিয়েছে
25-এর ভোটে, কিন্তু 2026-এ ট্রেলারটার পর পুরো সিনেমা দেখবার জন্য তৃণমূল বিজেপি তৈরি থাকুক। বেশ, ওকে, অনেক ধন্যবাদ সন্দীপ দা আপনার সময়ের জন্য, আপনি অনেক সময় নষ্ট করে এসেছেন। আপনাদের প্রত্যেককে আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। আমরা কিন্তু সিপিএম নেতা আপনাদের সামনে নিয়ে এলাম এবং সায়নদীপ মিত্র সিপিএম নেতা আপনাদের সামনে বোঝালেন, বললেন সংখ্যালঘু ভোট সবটাই কি তৃণমূলে, যেটা সবাই ভেবে আসছে, আসলে কি তাই? তার বক্তব্য, তার বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর সঙ্গে সবথেকে বেশি ইম্পর্টেন্ট 2026-এ কী হতে যাচ্ছে, কি তারা ভাবছে, এবং তার সঙ্গে কসবা কাণ্ড নিয়ে, গণধর্ষণ কাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি, তাদের দলের স্ট্যান্ড কী, তার কি বিশ্লেষণ, আপনারা সবটাই শুনলেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।